আমরা চাই বাংলাদেশ রাষ্ট্রটা গড়েই উঠেছিল একটা শোষণমূলক ব্যবস্থার বিরুদ্ধে, শোষণ মুক্তির আকাঙ্ক্ষা থেকে। পাকিস্তানের 22 পরিবারের শাসনের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, শোষণের বিরুদ্ধে লড়াই করেছি। আমরা বলেছি কি পূর্ব পাকিস্তানকে তারা একটা খামার বাড়ি বানিয়েছে, এখানে সম্পদ তৈরি হয় আর লুটপাট করে তারা নিয়ে যায় পশ্চিমে। যে কারণে একটা 7ই মার্চের বক্তৃতার মধ্যে একটা কথা ছিল না, পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে 1 পয়সাও পাচার হতে পারবে না, চালানো হতে পারবে না। এটা হলো একটি স্পিরিট যে আমরা শোষিত হব কেন। কিন্তু স্বাধীনতার পরে আমরা দেখলাম 71-এর স্বাধীনতার পরে দেখুন 72 সালে যখন আমাদের জিডিপি ক্যালকুলেশন হলো, যদি জিডিপি ক্যালকুলেশন একটা অতটা বৈজ্ঞানিক পদ্ধতি না, তারপর ওটা তো সবাই অ্যাকসেপ্ট করে, তখন আমাদের জিডিপি ছিল $9 বিলিয়ন। এখন 2024 সালে আমাদের জিডিপি হলো $450 বিলিয়ন। তার মানে স্বাধীনতার পরে আমাদের সমৃদ্ধিটা অনেক হলো না? তার সুফল আমাদের জনগণের মধ্যে কতটুকু পৌঁছালো? আচ্ছা, আমি পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে টাকা পাচার করতে দেবো না বলেই তো যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। পরবর্তীতে দেশ থেকে টাকা পাচার করলো কারা, কেন করলো তারা, সেগুলো কি তাহলে ধরা উচিত নয়? কিংবা আমরা কি দেখব না যে যেদিন যে ছেলেরা মাটিকে শপথ নিয়ে একটা ফুলের জন্য, একটা ফুলের বাঁচাবার জন্য সে যুদ্ধ করেছিল, সেই ছেলেরা, সেই ছেলেমেয়েরা আজকে শুধু যান বাঁচাবার জন্য, জীবিকার জন্য ঘটি বাটি বিক্রি করে দেশের বাইরে পাড়ি জমাচ্ছে কেন? যে দেশে মাথাপিছু আয় বাড়ছে, জিডিপি বাড়ছে, বাজেট ক্রমাগত বাড়ছে, 8 লক্ষ কোটি টাকার বাজেট করছি আমরা, আর রাস্তার পাশে শুয়ে আছে প্রতিবন্ধী 1700 স্কুলের শিক্ষকরা আজকে 43 দিন ধরে, কেউ গেল না একবার তাদের কাছে। আমাদের এই যে নতুন বন্দোবস্তের কথা বলছি না, নতুন বন্দোবস্তের লোকজনকে একবার গিয়ে বলল যে প্রতিবন্ধী শিশুরা, আমাদের 34 লক্ষ শিশু জন্মগ্রহণ করে প্রতি বছর, তার মধ্যে প্রায় 1.5 থেকে 2 লক্ষ শিশু থাকে যারা প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করে, তারা বাবা মার কাছে বিড়ম্বনা, সমাজের কাছে বোঝা, এই তাদেরকে কে শেখাবে, কে দায়িত্ব নেবে তাদের? এরকম স্কুল কিছু তৈরি হয়েছিল, তারা নিজেদের উদ্যোগে কিছুটা এনজিওদের সহযোগিতা করেছিল, তারা বলেছে স্কুলগুলোকে রাষ্ট্রীয় সহায়তা করুক। এই জন্য তো শিক্ষকরা এখানে পড়ে আছে, বসে আছে, একদম মেয়েরা সহ। তো কই একবার তো কেউ আসলো না, কিসের বন্দোবস্ত এটা? আমরা এখন এই প্রশ্নগুলো করতে চাই না। আমাদের বাংলাদেশের শিক্ষার, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষার ভিত্তিটা কীভাবে ধ্বংস হয়ে গেল বলে দেখেন। এত বড় একটা সম্ভাবনার দেশ, আমাদের মাটির নিচের সম্পদ শেষ হয়ে যাবে, মাটির উপরের যে ভূমি সেটাও হয়তো জলোচ্ছ্বাস, ভূমিকম্প কিংবা বন্যায় ধ্বংস হতে পারে, কিন্তু মানব সম্পদ যদি তৈরি করি, এটা কিন্তু আমাদেরকে দীর্ঘদিন ধরে এই জাতিকে বাঁচিয়ে রাখবে, প্রেরণা দেবে। সে মানব সম্পদ তৈরি করার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে বরাদ্দ করা দরকার না? শিক্ষকরা, নন এমপিও শিক্ষকরা ওখানে রাস্তায় বসে আছে কেন? তো তাদের পাশে কে দাঁড়াবে? তো ফলে আমাদের মনে হয় যে আমাদের পাকিস্তান বিরোধী লড়াইয়ের মধ্যে একটা নৈতিক জাগরণ ছিল, আর একটা স্বপ্ন ছিল, এই দেশ যা উৎপাদন করে তার যদি সুষম বন্টন হয়, এই দেশে দারিদ্র থাকবে না। তা আমরা কিন্তু দেখালাম দেশের উৎপাদন বেড়েছে। 1972 সালে আমাদের 1,10,00,000 টন খাদ্যশস্য উৎপাদন হতো, আমাদের কৃষকরা এখন 4.5 কোটি টন খাদ্যশস্য উৎপাদন করে। তারপরেও কেন 26% মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে? কেন 12.5 কোটি মানুষ খাদ্য ঝুঁকির মধ্যে থাকে? এই প্রশ্নগুলো এখন সামনে নিয়ে আসা দরকার। এই প্রশ্নগুলোকে আড়াল করবার জন্য আমাকে ভোট দিলে আপনি বেহেশতে যাবেন, আমাকে ভোট না দিলে আপনি দোজখে যাবেন, এই সমস্ত কথা যারা বলে তারা হয় কি মানুষের মূল সমস্যা সেখান থেকে দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে চায়, শোষণমূলক ব্যবস্থাটাকে টিকিয়ে রাখতে চায়। এবং খেয়াল করে দেখুন, পাকিস্তান আমলেও জামাতের কিন্তু 70-এর নির্বাচনে জামাতের ভোট ছিল 6.03%। এখনও কিন্তু তারা 6%-এর উপরে উঠতে পারে নাই, ঘুরে ফিরে ওই পার্সেন্টের মধ্যে আছে। তখনও তাদের সব মিলে, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে সব মিলে তাদের বোধহয় 4টের মতো সিট ছিল। তো কিন্তু আমরা তাকে প্রাসঙ্গিক বানিয়ে তুলছি কিসের জন্য? ওই যে কখনো বলি ভোট ব্যাংক আছে, কখনো বলি ধর্মীয় আবেগটাকে আমরা ভোটের বাক্সে ফেলতে চাই। এগুলো করে কি করেছি? ধর্মীয় আবেগটাকেও আমরা নষ্ট করেছি, রাজনীতিটাকেও কলুষিত করেছি। কোনো যুক্তির কথা বললেই তখন তাকে একটা ট্যাগ দিয়ে দেওয়া হয়। এই ট্যাগ দেওয়া, এবং সবচেয়ে বড় কথা, যে কোনো ধর্মেই তারা কিন্তু একটা জিনিস মূল্যবোধের জায়গাটা শেখানোর চেষ্টা করে যে মিথ্যা বলো না। এখন দেখুন এই সমস্ত দ্বারা ধর্মভিত্তিক রাজনীতি করে, প্রথম তাদের ভিত্তিটাই হয়ে যায় মিথ্যা। কারণ মিথ্যা না হলেও অন্য কেউ তো ট্যাগ দেওয়া যায় না, সত্য কথা বলে তার ট্যাগ দেওয়া যাবে না। এখন এই যে ট্যাগ দেওয়ার রাজনীতিটা করেছে, সেই 71-এ বলেছিল পাকিস্তান আল্লাহর ঘর, পাকিস্তান ধ্বংস হলে ইসলাম ধ্বংস হয়ে যাবে, এই কথাগুলো মানুষকে এক পাশে নিয়ে আসার চেষ্টা করেছে। এখন বলছে যে ওদেরকে ভোট দিলে নাকি 18 কোটি মানুষের
নামাজ পড়ার সওয়াব পাওয়া যাবে। তাহলে এই কথাগুলো যারা বলছেন তারা কি মানে বলবো যে শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকা, তারা কি ধর্মীয় শিক্ষায়ও পিছিয়ে থাকা? তারা তো ওদের বিবেচনায় বেশ উপরের স্তরের মানুষ, তারা এই কথাটা বলতে পারলেন কেন? অবলীলাক্রমে এই কথাটা বলতে পারেন কারণ তারা মনে করেন এই কথাগুলো বললে যে এটা পাপ হতে পারে এই বোধটাও তাদের মধ্যে নাই। তারা পাপের কথাটা অন্যের কাঁধে চাপিয়ে দিয়ে নিজেরা পাপ পুণ্যের ঊর্ধ্বে উঠে যান। এই জন্য আমরা মনে করি ধর্ম নিয়ে রাজনীতি করাটা আসলে মানুষের যুক্তিবাদী মনটাকে নষ্ট করে দেয়। এই জায়গায় আমরা বলতে চাই এনসিপি তার জায়গা থেকে বলছে, আমরা আমাদের জায়গা থেকে বলছি। আমরা সবসময় বলি যে আজকে দেখুন মাহমুদা আপার সঙ্গে আমাদের ডিবেট হতে পারে, আজিজ ভাইয়ের সঙ্গে আবার ডিবেট হতে পারে, হাসান ভাইয়ের সঙ্গে আমার ডিবেট হতে পারে, আমরা কিন্তু একদম মুক্ত মনে আমরা ডিবেট করতে পারি। কিন্তু এখানে যদি এরকম কেউ থাকতেন ডিবেট করলে যদি তাকে ট্যাগ লাগিয়ে দেয় তাহলে তো আমি ভয়ে কথা বলতে পারবো না, বাবা এটা বললে আবার না জানি কোন কথা বলে ফেলবে আমাকে। সে কারণে দেখুন একটা রাজনৈতিক চর্চা করা তো মুশকিল হয়ে যাবে তারা থাকলে। আমরা এই জন্য বলি যে প্রয়োজনে আমরা একজন আরেকজনকে যুক্তিতে তুলনা করে ফেলতে পারি। আমি একজনের কথা গ্রহণ নাও করতে পারি কিন্তু তারপরে তো আমি যুক্তি করতে পারি। এখন তাহলে কি আপনি ধর্ম মানেন না? এই প্রশ্ন যদি একবার নিয়ে আসেন তার মানে আপনার মুক্ত দিল বন্ধ করে। আমরা এই জন্য বলি যে ধর্ম নিয়ে রাজনীতি করাটা শেষ পর্যন্ত এই শোষণমূলক ব্যবস্থাটাকে টিকিয়ে রাখার একটা সবচেয়ে শক্তিশালী ঢাল।